মিডল ইস্টে বাড়তে থাকা চিন্তা আর ইরানের ইসরায়েলের ওপর হামলা করার পর অনেকেই এটিকে একটি স্বয়ংসম্পূর্ণ যুদ্ধের দিকে এগিয়ে যেতে দেখছে। ইনফ্যাক্ট বিশেষজ্ঞদের মতে যদি এভাবেই চলতে থাকে তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে বেশি সময় লাগবে না। সত্যি কি এমন কিছু হবে? 2024-এর 1 অক্টোবর ইরান ইসরায়েলের ওপর এই বছরের দ্বিতীয় হামলা করে পুরো পৃথিবীকে চিন্তায় ফেলে দিয়েছে। প্রথম হামলা 2024 সালের এপ্রিলে করা হয়েছিল, যেখানে ড্রোনস এবং ক্রুজ মিসাইলসের ব্যবহার করা হয়েছিল। কিন্তু এবারের হামলা শুধুমাত্র ব্যালিস্টিক মিসাইলই করা হয়েছে। এই হামলা এতটা ক্যালকুলেটেড ছিল যে একটি মিসাইলও জনবহুল এরিয়াতে পড়েনি। ইরান শুধু মিলিটারি এবং এয়ারফোর্সকে টার্গেট করে। একরকম নিজেদের মেসেজ ইসরায়েল পর্যন্ত পৌঁছেছে। ইসরায়েলের দ্বিতীয়বার শক তখন হয় যখন আয়রন ডোমে বেশিরভাগ মিসাইলকে হাওয়াতেই নষ্ট করতে অসমর্থ হয়। এর মধ্যে কিছু মিসাইল ইসরায়েলি এয়ারবেসকে হিট করেছে, যেখানে ইসরায়েলের প্রতিরক্ষা বিমান F-35 রাখা ছিল। স্যাটেলাইট ইমেজেও কনফার্ম করা হয় যে একটি ইরানিয়ান মিসাইল ঠিক হ্যাঙ্গারের উপরে গিয়ে পড়েছে। এখন সারা দুনিয়ার নজর ইসরায়েলের ওপর যে ইসরায়েল কি সত্যি পাল্টা আক্রমণ করবে নাকি না। যদি ইসরায়েল আর ইরানের পরিপূর্ণ যুদ্ধ শুরু হয়, তাহলে সেটা কোন সময় হবে যখন এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ খুব সহজেই পরিবর্তন হবে। সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, যদি এই যুদ্ধ হয় তাহলে অনেক ওয়েস্টার্ন দেশ তো ইসরায়েলের পাশে দাঁড়াবে, কিন্তু ইরানের পাশে কোন কোন দেশ দাঁড়াবে? দর্শক, বর্তমানে মধ্যপ্রাচ্য আরও একবার গভীর এক ক্ষতিকারক যুদ্ধের সম্মুখে দাঁড়িয়ে আছে, যেখানে দুটি শক্তি মুখোমুখি হয়ে গেছে। এটি এই পর্যন্ত সবথেকে ভয়াবহ সময় যাচ্ছে। দুটো শক্তি যা বিগত ৪৫ বছর যাবৎ ইনডাইরেক্টলি লড়াই করছিল, এখন তারা মুখোমুখি হয়ে গেছে। ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু ইরানকে ১৮০ ব্যালিস্টিক মিসাইল ফায়ার করার কারণে জবাব দিয়েছেন যে এর হিসাব তো অবশ্যই দিতে হবে। ইসরায়েলি মিলিটারিও বলেছেন যে ইরানকে পাল্টা জবাব অবশ্যই দেয়া হবে। হামলা কখন, কোথায় এবং কোন লেভেলের হবে তার সিদ্ধান্ত এখন ইসরায়েলি গভর্নমেন্ট করবে। আগেরবার যখন এপ্রিল 2024-এ ইরান ইসরায়েলের ওপর প্রথম ডাইরেক্ট হামলা করেছিল, তখন ওই সময় আমেরিকা ইসরায়েলকে শান্ত থাকার পরামর্শ দিয়েছিল। কিন্তু এইবার তারা শান্ত নেই, যেমনটা আগেরবার ছিল। এইবার ইসরায়েলের আয়রন ডোম অনেকবার ফেল হতে দেখা গেছে। কিন্তু কোটি ডলার খরচ করার পরেও এমনটা কিভাবে হলো? ইসরায়েলের আয়রন ডোম একটি অ্যাডভান্স মিসাইল ডিফেন্স সিস্টেম। এটিকে বাইরে থেকে আকাশপথে আসা মিসাইল ডিস্ট্রয় করার জন্য বানানো হয়েছে। এই সিস্টেমকে অনেক ইফেক্টিভ এবং অ্যাকুরেট মনে করা হয়। আয়রন ডোমের সাকসেস রেট 90%-এরও বেশি মনে করা হয়। অর্থাৎ এই সিস্টেমে লঞ্চ হওয়া সব রকেটস এবং মিসাইলসের মধ্যে অনেক হাই পার্সেন্টেজ ইন্টারশেপ এবং ডিস্ট্রয় করতে পারে। আয়রন ডোম অটোমেটিক্যালি আইডেন্টিফাই করে যে কোন রকেটগুলো পপুলেটেড এরিয়া এবং ইম্পর্টেন্ট ইনফ্রাস্ট্রাকচার এর দিকে যাচ্ছে। শুধু ওই রকেটগুলোকেই টার্গেট করা হয়, তাই রিসোর্সেস সেভ করা যায়। কিন্তু আপাতত এই আয়রন ডোমের দুর্বলতা হলো এটি একসাথে ৮০টি মিসাইল থামাতে পারবে। তাই ইরান ক্যালকুলেট করে দ্বিগুণেরও বেশি মিসাইলস ছোড়ে। ইসরায়েলের হিস্ট্রি দেখতে গেলে এমন কোনো ইভেন্ট পাওয়া যায় না যেটাতে তারা নিজেদের ওপর করা আক্রমণের জবাব দেয়নি। এই জন্য সবাই মনে করছে যে এইবারও আক্রমণের জবাব অবশ্যই দেওয়া হবে। এমনকি এপ্রিলের হামলার জবাবে ইসরায়েল ইরানের ওপর জবাবের কার্যক্রমে ইস্পাহানের এয়ারবেসে মিসাইল অ্যাটাক করেছিল। কিন্তু তা ইরানের ১৭০টি ড্রোনস ও ৩০টি ক্রুজ মিসাইলের সামনে এত ছোট ছিল যে মিডিয়াতে ততটা হাইলাইট হয়নি। এমনকি কয়েকদিন পর্যন্ত জানাই যায়নি যে এই হামলা ইসরায়েল করেছিল নাকি অন্য কেউ। বর্তমানে হয়তো ইসরায়েলি প্ল্যানাররা এটা নিয়ে তর্ক করছে যে ইরানে কখন এবং কোথায় নয়, বরং কতটা শক্ত আক্রমণ করা যায়। দেখতে গেলে ইসরায়েলের কাছে 3টি টার্গেট রয়েছে। প্রথম টার্গেট হলো কনভেনশনাল মিলিটারি অ্যাটাক, যেখানে ইরানের ওই সব সাইটগুলোকে টার্গেট করা যেতে পারে যেখান থেকে ব্যালিস্টিক মিসাইলস লঞ্চ হয়েছিল। সেটা লঞ্চ প্যাডও হতে পারে অথবা কমান্ড এবং কন্ট্রোল সেন্টারও হতে পারে। এমনও হতে পারে যে ইসরায়েলের ওপর হামলা করার প্ল্যানারদের মধ্যে বড় কোনো অফিসারকে মেরে ফেলা হবে। দ্বিতীয় টার্গেট হলো ইকোনমি, অর্থাৎ
সেই টার্গেট যার ফলে ইরানের বেশ বড় রকমের আর্থিক ক্ষতি হবে। এইসব টার্গেটে ইরানের অয়েল ফিল্ডসও হতে পারে, অথবা মেট্রো কেমিক্যাল, অথবা পাওয়ার প্ল্যান্টস, অথবা শিপিং পোর্টসও হতে পারে। কিন্তু এক্সপার্টরা মনে করেন যে এটি ইসরায়েলের জন্য ভালো টার্গেট নয়, কারণ এতে ইরানের সাধারণ জনগণের ক্ষতি হবে। যেহেতু ইরান তার ব্যালিস্টিক মিসাইলস দিয়ে ইসরায়েলের শুধু মিলিটারি সাইডে হামলা করেছিল, সেহেতু হতে পারে যে ইসরায়েলও সাধারণ জনগণের ওপর হামলা করবে না। এবং সবশেষে রয়েছে তৃতীয় এবং সবথেকে ভয়ঙ্কর টার্গেট, ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম। এটা সেই প্রোগ্রাম যার কারণে আমেরিকা বিগত কয়েক বছর যাবৎ ইরানের ওপর নিষেধাজ্ঞা লাগিয়ে রেখেছিল। অফিসিয়ালি এখনও ইরানের কাছে নিউক্লিয়ার টেকনোলজি তো নেই, কিন্তু এর ওপর খুব দ্রুততার সাথে কাজ করা হচ্ছে। ন্যাচারালি ইউরেনিয়ামে একটি বিশেষ আইসোটোপ যা দ্বারা নিউক্লিয়ার বানানো হয়, তার কোয়ান্টিটি জাস্ট 0.7 হয়। এই আইসোটোপকে U-235 বলে, যা 0.7% নিউক্লিয়ার বম্ব বানানোর জন্য যথেষ্ট নয়। এই জন্য U-235 এর কোয়ান্টিটি কমপক্ষে 20% হতে হবে। এই কোয়ান্টিটি বানানোর প্রসেসকে ইউরেনিয়াম এনরিচমেন্ট বলা হয়ে থাকে। আমেরিকা, ইসরায়েল আরও কয়েকটা দেশের মতে ইরান নিজের সিক্রেট নিউক্লিয়ার ফ্যাসিলিটিসে ইউরেনিয়ামকে এনরিচ করছে এবং তারা তাদের লক্ষ্যের খুব নিকটে রয়েছে। এরপর তারা হয়তো একটি নিউক্লিয়ার বোম বানাতে সফল হয়ে যাবে। তারা মনে করেন যে যদি ইরানের কাছে নিউক্লিয়ার বোম চলে আসে, তাহলে তারা পৃথিবীতে নিজেদের হুকুম চালাতে চাইবে। ইসরায়েল এইসব নিউক্লিয়ার ফ্যাসিলিটিসগুলোকে হয়তো টার্গেট করতে পারে, যেখানে ইরান কয়েক বছর যাবৎ ইউরেনিয়াম এনরিচমেন্ট এর ওপর কাজ করছে। ইরানের শহর নাতানজে তাদের সব থেকে বড় এনরিচমেন্ট প্ল্যান্ট রয়েছে। এই ফ্যাসিলিটিস আগেও অনেকবার স্যাংশন এবং ইন্সপেকশনের শিকার হয়েছে। দ্বিতীয় ফ্যাসিলিটিসের সব থেকে বেশি ভয়ঙ্কর মনে করা হয় এখানের ফরডো গ্রামের কাছে পাহাড়ের ভেতরে খুঁড়ে বানানো হয়েছে, যার প্রধান লক্ষ্য ফ্যাসিলিটিকে এয়ার স্ট্রাইক এর হাত থেকে বাঁচানো। কিন্তু এই দুটো ছাড়াও ইরানের আরও কিছু নিউক্লিয়ার সাইটস আছে যা ইসরায়েলের নিশানাতে থাকতে পারে। ইরানের ওপর হামলা করা হয়তো ইসরায়েলের জন্য এত বড় ব্যাপার না, কিন্তু তার যে পরিণতি হবে তা বেশি ভয়াবহ হতে পারে। ইরানের মতে ইসরায়েলের ওপর হামলা করে তারা হিজবুল্লাহ লিডার হাসান নাসারুল্লাহ এবং তেহরানে হামাস লিডার ইসমাইল হ্যানিয়েহ এর মৃত্যুর প্রতিশোধ নিয়েছে, অর্থাৎ এখন হিসাব বরাবর। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন যে এই যে আমরা যা করছি তা আমাদের সামর্থ্যের একটি ছোট আভাস মাত্র। ইসরায়েলের ইহুদিবাদী শাসক যদি জবাব দেওয়ার চেষ্টা করে, তাহলে ইরান অপ্রচলিত পদ্ধতি অবলম্বন করবে। দেখা যায় তো ইরানের মিলিটারি এবং এয়ারফোর্স দুটি ইসরায়েলের থেকে যথেষ্ট দুর্বল। তাদের এয়ার ডিফেন্স সিস্টেমও এতটা দক্ষ নয় যে ইসরায়েলের মিসাইলদের থামাতে সক্ষম হবে। আর এইসব এই কারণে যে ইরান বেশ কিছু বছর যাবৎ ইন্টারন্যাশনাল স্যাংশন এর মধ্য দিয়ে যাচ্ছে, সহজ ভাষায় নিষেধাজ্ঞা, যা যে কোনো দেশকে শাস্তি দেওয়ার জন্য জারি করা হয়। ইরানের কাছে সারা বিশ্বের অয়েল রিজার্ভসের প্রায় 10% রয়েছে, যা এটাকে 4th পজিশনে দাঁড় করিয়েছে। কিন্তু নিষেধাজ্ঞা জারি করার ফলে এই দেশ নিজেদের তেল শুধুমাত্র লিমিটেড কান্ট্রিগুলোতেই বিক্রি করতে পারবে। এছাড়া ইন্টারন্যাশনাল ব্যাংকিং ট্রানজ্যাকশন সুইফট সিস্টেমের দ্বারা হয় এবং এই সুইফট সিস্টেম থেকেও ইরানকে বের করে দেওয়া হয়েছে, ফলে সেখানে টাকা পাঠানো অনেক কঠিন। এই সমস্ত রেস্ট্রিকশনের জন্য ইরানের আর্মি এতটা যোগ্য নয় যে ইসরায়েলের মোকাবেলা করতে পারবে, আর না ইরানের ইন্টেলিজেন্স এজেন্সি ময়েস এত স্ট্রং যে ইসরায়েলের মতো কোনো টার্গেট অপারেশন প্ল্যান করতে পারবে। যেমন ইসরায়েলের মোসাদ লেবাননের পেজার অ্যাটাক করেছিল, কিন্তু এর মানে এই নয় যে ইরান একদম ফাঁপা। তাদের কাছে ব্যালিস্টিক মিসাইলস এবং ক্রুজ মিসাইলসের অগণিত কোয়ান্টিটি রয়েছে। অর্থাৎ যদি ইসরায়েল হামলা করে তো ইরানের কাছে শুধুমাত্র 3টি অপশন থাকবে: প্রক্সিস, অর্থাৎ লেবাননে হিজবুল্লাহ এবং ইয়েমেনে হুতিস, যারা অলরেডি ইসরায়েলের ওপর
লাগাতার হামলা করছে। দ্বিতীয় অপশন হলো ইরানের ব্যালিস্টিক মিসাইলস, যেগুলোকে হয়তো এবার ইরান ইসরায়েলের সাধারণ জনগণকে টার্গেট করে ছুড়বে। এবং তৃতীয় অপশন এমন যে যদি ইরান তা ব্যবহার করে তো না শুধু ইসরায়েল বরং পৃথিবীর অনেকগুলো দেশ ক্ষয়ক্ষতি হতে পারে। এবং এই অপশনে ইসরায়েল এবং আমেরিকার জন্য বিপজ্জনক। জি হ্যাঁ, এর আগে বলেছিল যদি ইসরায়েল আমাদের ওপর হামলা করে তাহলে আমরা ওইসব দেশেরও ক্ষতি করব যেগুলো ইসরায়েলকে সাপোর্ট করে। তৃতীয় অপশনটি হলো ইরানের IRGC নেভি, যা পার্সিয়ান গালফে নিজেদের ঘাঁটি গেড়েছে। যদিও তাদের কাছে ছোট হোক, কিন্তু মিসাইল অ্যাটাক করার শিপের অনেক বড় গ্রুপ রয়েছে। এই শিপস ডাইরেক্টলি আমেরিকাকে সাপোর্ট করা বাহরাইন অথবা সৌদি আরবের উপর হামলা করতে পারবে না, কারণ আমেরিকা এই বিপদকে নজরে রেখে আগে থেকেই বাহরাইনের নিজেদের নেভির 5th ফ্লিট ওয়ারশিপ রেখে দিয়েছে। কিন্তু ইরানের শিপস স্ট্রেইট অফ হরমুজ এর ওপর সহজেই মাইনাস ডিপ্লয় করতে পারে, আর এই বিপদ ইসরায়েল এবং আমেরিকাকে চিন্তায় ফেলেছে। স্ট্রেইট অফ হরমুজকে ব্লক করলে পুরো পার্সিয়ান গলফ ব্লক হয়ে যাবে, যেখান থেকে সারা দুনিয়ার 20% অয়েল সাপ্লাই যায়। যদি এমন হয়ে যায় তাহলে ইরানের সাথে যুদ্ধ করার লোকসান সারা বিশ্বকে ওঠাতে হতে পারে। ইরানের সাথে যুদ্ধ শুরু করার আরও একটি বিপদ আছে। যদি মনে করি যে ইসরায়েল, আমেরিকা এবং তাদের বন্ধু দেশগুলো চারদিক থেকে ইরানের ওপর হামলা করে এবং তার প্রতিশোধ নেওয়ার সমস্ত সম্ভাবনাকে রদ করে দেয়, তাহলে তখন শুরু হবে খোলাখুলি যুদ্ধ। এবং এই যুদ্ধ সাধারণ যুদ্ধের থেকে অনেক বড় আকারে হবে। এইবার এখানে রাশিয়াকেও যুক্ত হতে হবে এবং চায়নাকেও, কারণ এই দুটি রাষ্ট্র ইরানের স্ট্র্যাটেজিক পার্টনার। রাশিয়ার কথা বলতে গেলে সিরিয়াতে তো ইরান এবং রাশিয়া দুটি একে অন্যকে সাপোর্ট করে। হতে পারে আমেরিকার বিরুদ্ধে ডাইরেক্টলি রাশিয়া যুদ্ধ নাও করতে পারে, কিন্তু হতে পারে যে রাশিয়া ইরানকে অস্ত্র সাহায্য করতে পারে। পলিটিক্যাল এবং ডিপ্লোম্যাটিক লেভেলেও ইরানকে সাপোর্ট করবে। এভাবে চায়নাও ইরানের স্ট্র্যাটেজিক পার্টনার এবং ডাইরেক্ট মিলিটারি সাপোর্ট চায়নাও দেবে না। হ্যাঁ, এটা অবশ্যই হবে যে চায়না ইরানকে সাপোর্ট করার জন্য তার থেকে তেল কিনতে পারে। ইউনাইটেড নেশন ইরানকে সাপোর্ট করতে পারে এবং USA এর ওপর প্রেশার ক্রিয়েট করতে পারে। নর্থ কোরিয়াও ইরানের ইনডাইরেক্ট সাপোর্টার, যা হয়তো গোপনে ইরানকে অস্ত্র সাহায্য করতে পারে। তো এখন আমাদের মেইন প্রশ্ন এই যে এই অবস্থায় তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার চান্স আছে নাকি না। বিশ্বযুদ্ধ এমন যুদ্ধকে বোঝায় যেখানে দুনিয়ার বড় বড় শক্তি যেমন USA, রাশিয়া, ইউরোপ এবং চায়না নিজেদের মধ্যে দ্বন্দ্ব শুরু করবে নিজেদের সাপোর্টার্সদের নিয়ে। কিন্তু ইরানের ওপর হামলা করার সময় এমনটা হওয়া খুব কঠিন কিন্তু অসম্ভব নয়। প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধেও এমন অনেক কেস দেখা গেছে যে এক দেশ অন্য দেশকে শুধু সাপোর্ট করেছে, কিন্তু তবুও তারা যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়েছে। আর্চডুক ফ্রেঞ্চ ফার্ডিনেন্টের মৃত্যুর পর অস্ট্রিয়া হাঙ্গেরি সার্বিয়ার উপর হামলা করে। এই হামলায় জার্মানি অস্ট্রিয়া হাঙ্গেরিকে সাপোর্ট করেছে এবং রাশিয়া সার্বিয়াকে। এমন করতে করতে ফ্রান্স এবং ব্রিটেনও এই যুদ্ধে জড়িয়ে পড়ে, কারণ তারা ওই সময় রাশিয়ার বন্ধু ছিল। এইভাবেই বন্ধুদের সাহায্যে যুদ্ধের পরিসীমা বাড়তে থাকে এবং প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। এমনই উদাহরণ দ্বিতীয় বিশ্বযুদ্ধেও দেখা গিয়েছে। যখন জার্মানি ইউরোপের দেশগুলোতে হামলা করে তখন ইতালি তার সাহায্য করে। এই সাপোর্টের জন্য বন্ধু দেশ যেমন ব্রিটেন, ফ্রান্স এবং USA ইতালিকে টার্গেট করা শুরু করে দেয়। যদিও তখন পর্যন্ত ইতালি নিজে কোনো হামলা করেনি। যুদ্ধের সময় কেউ এটা দেখে না যে সামনের পক্ষ যুদ্ধ শুরু করেছে কি করেনি। যেমন এখন ইসরায়েল এবং ইরানের সংঘর্ষে আমেরিকা ইসরায়েলকে দূর থেকেই সাহায্য করছে। একই রকমভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধেও আমেরিকা নিজেকে দূরে দূরে রেখে নিজেদের ইকোনমিতে ফোকাস করতে চাচ্ছিল, কিন্তু এরপর একটি ঘটনা ঘটে যার ফলে আমেরিকা না চাইতেও যুদ্ধে জড়িয়ে পড়ে। সব মিলিয়ে ব্যাপার হলো, যদি ইসরায়েল ইরানের উপর হামলা করে তাহলে দুই দেশেরই পরিপূর্ণ যুদ্ধ শুরু হতে পারে। আর যদি এই যুদ্ধে আমেরিকা বাঁ হাত ঢোকায় তাহলে যুদ্ধ সারা বিশ্বে একটু একটু করে ছড়িয়ে পড়তে পারে এবং তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনাও রয়েছে। কিন্তু এগুলো শুধু ধারণা মাত্র। এমনটা হবে কিনা তা তো সময়ই বলে দেবে। এই সম্পূর্ণ বিষয়টিতে আপনার মন্তব্য কী তা চাইলে আমাদের কমেন্টে বলতে পারেন।